ওই বাবাকে রোজ ভোগ নিবেদন করা হয়। আমি বসে আছি বিহারীনাথ মন্দিরে। আরেকটা ব্যাপার আছে, ভোগ নিবেদন করার জন্য কিন্তু মন্দিরের ভেতরে আনা যায় না। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একদম শেষ সীমান্তে আসানসোল ও পুরুলিয়ার বর্ডারের কাছে অবস্থিত পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি তথা বিহারীনাথ পাহাড়। আর এই পাহাড়ের কোলেই রয়েছে বাবা বিহারীনাথের মন্দির। আর আমার আজকের ভিডিও এই বিহারীনাথ মন্দিরকে নিয়ে। ভিডিওটি পুরোটা দেখবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। ঘড়িতে তখন সকাল 9টা। ডিসেম্বরের এক সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রানুদের ব্রাহ্মণতর গ্রামের বাড়ি থেকে। সদ্য শীতের আমেজে তখন ডুব দিয়েছে বাঁকুড়ার এই গ্রাম। কুয়াশার আবজা চাদর তখনও ঢেকে রেখেছে চারিদিক। গাছপালার ফাঁক দিয়ে উঁকি মারতে মারতে হঠাৎ সামনে এসে হাজির বিহারীনাথ পাহাড়। এক পলকে কেমন যেন মায়াবী রূপ নিয়ে স্বাগত জানালো আমাদের। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের অন্তর্গত বাঁকুড়া জেলার উচ্চতম পাহাড় হলো এই বিহারীনাথ পাহাড়, যার উচ্চতা প্রায় 450 মিটার। ভৌগোলিকভাবে বাঁকুড়ার উত্তর প্রান্তে আসানসোল পুরুলিয়ার কাছে একেবারে দামোদর নদীর তীরে শালের জঙ্গলে ঘেরা এই বিহারীনাথ পাহাড়। আর এই বিহারীনাথ পাহাড়ের পাদদেশেই রয়েছে বাবা বিহারীনাথের প্রাচীন মন্দির। গ্রামের রাস্তা ধরে কিছু দূর এগোতেই পড়ল চার মাথার মোড় বা বিহারীনাথ মোড়। এই হচ্ছে বিহারীনাথ মোড়। সোজা চলে যাচ্ছে সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বিহারীনাথ মন্দিরের দিকে। এদিকে যাচ্ছে ইতুরি হয়ে পুরুলিয়ার দিক চলে যায়, আর এই দিক হচ্ছে রানীগঞ্জের দিক, আর এদিকটা হচ্ছে দামোদর নদীর দিক থেকে হয়ে আসানসোল বার্নপুরের দিকে বেরিয়ে যাওয়া যায়। এই মোড়ে গুটি কয়েক দোকানও আছে, খাবারের দোকান, পূজার সামগ্রীর দোকান এবং আরও অনেক কিছু। আমরা এগিয়ে চললাম সোজা রাস্তা ধরে মন্দিরের দিকে। কিছু দূর এগোতেই রাস্তার দুধারের বটগাছ যেন সাদর আমন্ত্রণ জানায় সমস্ত পুণ্যার্থীদের। আরও কিছু দূর এগোতে একটা রাস্তা সোজা চলে গেছে শালতোরার দিকে, আর একটা রাস্তা বটগাছের তলা দিয়ে ডান দিকে ঘুরে গেছে মন্দিরের দিকে। বিহারীনাথ মোড় থেকে প্রায় 5 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় এই বিহারীনাথ মন্দির। মন্দিরের মুখ্য দুয়ারে শিবের মূর্তি আর লেখা মহাতীর্থ বিহারীনাথ ধাম। গেটের ভিতর ধীরে ধীরে প্রবেশ করতেই দেখা মিলল মেন মন্দিরে। মন্দির চত্বরে তখন অনেকেই হাজির হয়েছে বাবার কাছে পূজা দেওয়ার জন্য। আয়তাকার বেদির ওপর অষ্টভুজাকৃতি এই মন্দিরেই পাতালপুর বাবা বিহারীনাথের বাস। মন্দিরের প্রবেশদ্বারের মাথায় স্থাপিত সিদ্ধিদাতা গণেশ, আর ভিতরে বাবা বিহারীনাথ, সামনে নন্দী মহারাজ। মন্দিরের ভিতর একদিকে রয়েছে মাতা পার্বতীর মূর্তি। বিহারীনাথের মন্দির লাগোয়াই রয়েছে বাবা ভৈরবনাথের এক ছোট্ট মন্দির। নতুন দান হয়, নতুন দান চান করে বোধ উপোস করে বোধ ঢেকিতে পাপ দিয়ে করতে হয়। নিযুক্ত করে উপোস দিয়ে
থাকতে হয়, তারপরে ভেজা কাপড় পরে এরকম কিছু একটা না ব্যাপার। ভেজে কাপড় না, শুকনো কাপড় কাটা। আচ্ছা, ও কাঁচা শুকনো কাপড়ে করতে হবে। হ্যাঁ, আর যে করবে তাকে একদম পুরো উপোস পুরো উপোস থাকতে হবে। করে উপোস থাকতে হবে যতক্ষণ না এখানে নিয়ে আসছে। আর দুধটা আনারও সেই রকমই নিয়ম আছে। স্নান করে দুধটা দুইতে হবে, তারপরে যেই দুধ পাত্রে দুধটা রাখা থাকবে সেই পাত্রে কিন্তু কোনো জল থাকবে না, এরকম ব্যাপার। আর দুধটা যেই পাত্রে যে নিয়ে আসবে সে খালি পায়ে হেঁটে আসবে। গ্রাম থেকে, মানে যে গ্রাম গ্রাম থেকে। থেকেই আসুক। যেখান থেকে আসুক খালি পায়ে হেঁটে আসতে হবে। এখানে নিয়মাবলীতে লেখাও আছে। আর আমাদের গ্রামে যেই কেউই ভোগের দুধ নিয়ে আসে সে স্নান করে পাত্রটা নিয়ে খালি পায়ে হেঁটে আসে। আবার দুধ যে আনছে সে কিন্তু চালটা আনতে পারবে না। দুধের জলের সঙ্গে আসবে। হ্যাঁ, একসাথে দুধ আর চাল একসাথে আসবে না, চালটা আলাদা আসবে, দুধটা আলাদা আসবে। মানে এক বাড়ি থেকে আসা যাবে, এক বাড়ি থেকে আসবে কিন্তু দুটো যে আলাদা দুধ লোক। নিয়ে আসবে সে চালটাকে হ্যাঁ, আনতে যে পারবে। দুধ নিয়ে আসবে সে চাল আনবে না, যে চাল আনবে সে দুধ আনবে না। আর চালটা ভেজানো চলবে না, আচ্ছা, শুকনো চাল। শুকনো চাল আনবে। আর যে জুনি ভোগটা হয় ওতে কোনো রকমের মিষ্টি দেওয়া হয় না, মানে কোনো চিনি চিনি। ফিনি কিছু ওতে দেওয়া হয় না, শুধু ওই পিওর দুধ আর চাল। ওতে জলও দেওয়া হয় না, কিছু মেশানো হয় না। শুধু জাল দিয়ে দিয়ে হয়। জাল দিয়ে দিয়ে আবার যে রান্না করছে ভোগটা সে ওটার মানে গন্ধ নিতে পারবে না, ঘ্রাণ যাতে না যায়। রান যাতে না হয়। আর একবার যে ভোগটা রান্না করছে, ভোগ ঘাটা বলা হয় ওটাকে, ওই যে ভোগ ঘাটবে আর সারা জীবন সে কিন্তু ওই ভোগটা খেতে পারবে না, যে একবার খেটেছে। সারা জীবন, হ্যাঁ, সারা জীবন। 200 বছর পেরিয়ে গেল। 200 বছর। কাশীপুরের রাজা করেছিলেন 200 বছর আগে। হুম। উনি স্বপ্ন আদেশ পেয়েছিলেন। তারপরে উনি এসে সব দায়িত্ব দিয়ে নিয়েছিলেন দেঘরে বিহারি মোটবনির গ্রামে দেঘরিয়া থেকে এনে বোধহয় পুজোর দায়িত্ব দিলেন এবং ভবন্তর মিশ্র থেকে বাবার পরমান্ন ভোগ হয় প্রতিদিন, সেই ভোগের দায়িত্ব দিলেন। তার জন্য জমি জায়গা, হ্যাঁ, পুকুর পুষ্করণী দেবত্ব সম্পত্তি হিসাবে সব রেকর্ড করে গেছেন কাশীপুরের রাজা। সেই পরম্পরা তখন থেকে হয়ে চলে আসছে, নিত্য পূজা হয়ে আসছে বাবার এবং বাবার ওই পরমান্ন ভোগ। আর পাতাল ফোন বাবা, তাই না? হ্যাঁ, ওই এখানে জঙ্গলের মধ্যে ছিলেন বাবা, তখন কেউ জানতো না যে কাশীপুরের রাজা স্বপ্ন পায়। সেই গরু এখানে আসতো, গরুর গাভীর স্তন থেকে আপনার দুধ নিঃসৃত হয়ে পড়তো হুম। শিবলিঙ্গে। তারপর কাশীপুরের রাজা স্বপ্ন আদেশ পান, এটা ওটা দেখে সেই জঙ্গলের মধ্যে গাভীর স্তন থেকে দুধ নিঃসৃত হয়ে শিবলিঙ্গে পৌঁছে গেল। তারপর কাশীপুর রাজা জঙ্গল পরিষ্কার করে ছোট্ট, তখন মন্দিরটা ছোট্ট ছিল। হুম। তারপর আস্তে আস্তে বাবা নিজে জাগ্রত হিমতে অনেক দূর দূর থেকে সব দান দিয়ে যে মানে এই আর এত দূর হয়েছে। তো শুনলেন আপনারা বিহারীনাথ মন্দিরের গল্প। তাহলে এই হচ্ছে বিহারীনাথ মন্দির, এদিকে রয়েছে নন্দী মহারাজ, এটা হনুমান মন্দির। হনুমান মন্দিরের একটা কাহিনী রয়েছে। হ্যাঁ, আগে এখানে হনুমান মন্দির ছিল না। হুম। তারপরে হঠাৎ করে পাহাড়ে তো অনেক পশু থাকে, একবার এখানে একটা হনুমান এসে, মানে এটা আমাদের চোখের সামনেই দেখা, হুম। এই গাছটার চারিদিকে, মানে ও 2-3 দিন ধরে ছিল এই গাছটাতে, হুম। এখানে চারিদিকে থাকতো, মন্দিরের চারিপাশে ঘুরে বেড়াতো, এখানেই থাকতো। কিছু অসুস্থ ছিল, হুম। দিয়ে একদিন যেদিন মানে কি ওই হনুমানটা মারা যায়, হুম। সে মারা যাওয়ার আগে গাছ থেকে নেমে এই মন্দিরের চারিদিকে এক পরিক্রমা করে আর এই জায়গাটাতে এসেই মারা গেছিল। সেজন্য এই জায়গাটাতে ওর সমাধি রয়েছে। আর এখানে তার পাশে এইটা সমাধি। এটা সমাধি হনুমান, আর এখানে হনুমান মন্দির করা হয় তার। আচ্ছা। আরেকটা ব্যাপার আছে, ভোগ নিবেদন করার জন্য কিন্তু মন্দিরের ভেতরে আনা যায় না। এই যে ভোগ গ্রহটা আছে ওখানেই ভোগ রান্না করে ওইখানেই শাল পাতায় বাবা বিহারীনাথ, নারায়ণ এরকম 3টে পাত্রে 3-4টে মানে পাতায় আর কি ওইসব দেওয়া হয়। আর ওখান থেকেই বাবাকে ডাকা হয় যে আপনি গিয়ে ওখানে ভোগ গ্রহণ করেন। আচ্ছা, মানে ভোগ নিয়ে ভেতরে ঢুকবে। হ্যাঁ, মন্দিরের ভেতরে আমাদের মন্দিরের ভেতরে কোনো অন্য ভোগ ঢোকে না। ফল মিষ্টি এসব চলবে, কিন্তু কোনো চাল নুন এইসব জাতীয় কোনো ভোগ ঠাকুরকে নিবেদন করা হয় না। সেই জন্য নুন জাতীয় জিনিস বা এই চাল জাতীয়, এই যে জুড়ি
খিচুড়ি ভোগ যেটা, সেটাও ভেতরে আসবে না। ওই ভোগ থেকেই ওইখানে বিতরণও হয়ে যায়, ওইখানেই বাবাকে ডাকা হয় যে ওইখানে এসে খেয়ে নিয়ে নেয়। ওই যে শালপাতা রাখা রয়েছে, এই শালপাতায় মানে কাঠেই মানে হাতা পাতা, আগে তো ওই মেটালের বাসন ছিল না, আগে তো মাটির বাসনে রান্না হতো, তো হাতা পাতা ওই কাঠের ইসেই হতো। আর এই শালপাতাতেই বাবা বিহারীনাথকে ভোগ নিবেদনও করা হয়, কোনো থালা বা বাটিতে নয়, এই পাতাগুলোরই। কাঁচা শাল পাতা? হ্যাঁ, কাঁচা শালপাতা, প্রত্যেক দিন কাঁচা শালপাতা আনা হয় বনের থেকে, মানে এই যে জঙ্গলটা আছে বিহারীনাথ পাহাড়ের যে জঙ্গল, ওখান থেকে এনে মানে একটা লোক রাখা হয়েছে এখানে, যে প্রতিদিন ওই শালপাতা শাল কাঠ সব বনের থেকে এনে। আর এই হচ্ছে এটা ভোগ ঘর? হ্যাঁ, এখানে সব কাঠ রাখা। এখানে এখন হয়তো ভোগ রান্না শুরু হয়ে গেছে, ভেতরে এখন যাওয়া যাবে। ধোঁয়াটা দেখতে পাচ্ছ, ওপরে কি ধোঁয়া রয়েছে, এই যে এই কাপড়টা আজকে পালি আছে ভোগ রান্না করে। আমি আজকে ভোগ রান্না করছি, তুমি দেখছো গামছা মুখে বেঁধে রেখেছে যাতে না হয়ে যায়, হ্যাঁ বন্ধ যায়। হ্যাঁ, 11টা প্রায় হয়তো ভোগ হয়ে গেছে। এই যে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। কেমন আছো? এই যে এটাকে চপ্তা বলা হয়। এইরকম ভাবে বাবাকে রোজ ভোগ নিবেদন করা হয় প্রতিদিন। আর এটা চপ্তা বলে এটাকে। একটাই নেই এখানে আমাকে তোমাকে দিয়েছে, এটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, কারণ এটা 5টাই বা কটা হয়, এটা পাতায় কটা সাজানো হয় রোজ? 5টা, রোজ 5টা সাজানো। কার কার নামে? এই 5টা এই পাতা যারা পায় মনে হয় যে খুব ভাগ্যবান, কারণ এটা প্রথম 5টা ব্রাহ্মণকে এগুলো দেওয়া হবে। ওনারা ওয়েট করেন, ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসেন, যে 5টা ব্রাহ্মণ থাকবে ওনাকে দিয়ে দেবেন, তারপরে বাকি সবাই বিতরণ করবেন। হয়ে গেছে আজকে। এটাই জুড়ি ভোগ, তাই তো? এটাই জুড়ি ভোগ। আর এই যেইভাবে এটাকে দেওয়া হয়, এই পাতা যেটা দেওয়া আছে সেটাকে চপ্তা বলা হয়। মন্দিরের এই গণ্ডির মধ্যে বাবা বিহারীনাথ ছাড়াও রয়েছে কালী ঠাকুরের মন্দির, মা দুর্গার মন্দির, রাধাকৃষ্ণ ও বিষ্ণু মন্দির, আর হনুমান মন্দির তো আছেই। মন্দিরের সিংহদুয়ার থেকে সোজা তাকালে দেখা যায় এক বিরাট জলাশয়, একেই বলা হয় শিবগঙ্গা। ভক্তরা এই শিবগঙ্গার জল কলসি বা ঘটে করে নিয়ে গিয়ে বাবা বিহারীনাথকে অর্পণ করেন। এই মহাতীর্থ বিহারীনাথ ধামে প্রতি সোমবারের দুপুরবেলা সমস্ত ভক্তদের খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, আর সোমবার সন্ধেবেলায় হয় শৃঙ্গার, অর্থাৎ বাবা বিহারীনাথকে সাজানো হয় ফুল, আবির ও আরও বিভিন্ন উপাদান দিয়ে। এই বিহারীনাথ মন্দির চত্বরে ধর্মশালা বানানোর কাজও চলছে। আসলে শিবরাত্রি ও শ্রাবণ মাসে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়, সেই কথা ভেবেই মন্দির কর্তৃপক্ষ পুরুষ ও মহিলাদের জন্য ধর্মশালা তৈরি করছে। মন্দিরের সামনে দানপাত্র রাখা থাকে, সেখানে আপনারা নিজেদের ইচ্ছা মতন মন্দিরের উন্নতির জন্য কিছু দানও করতে পারেন। মন্দিরে এলে এই কাকুদের কাছেই পুজোর সব সামগ্রী পাওয়া যায়। এই কাকুরা সারা বছরই এখানে থাকেন। তো এই হচ্ছে বিহারীনাথ ধাম। বিহারীনাথ ধামে আপনারা আসবেন কি করে, তার জন্য অপশান হচ্ছে 3টে অপশান আছে। একটা হচ্ছে ভায়া আসানসোল, ভায়া রানীগঞ্জ, আর ভায়া বাঁকুড়া। বাঁকুড়া থেকে বিহারীনাথের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যারা কলকাতা থেকে আসবেন তারা ট্রেনে আসানসোল বা রানীগঞ্জে নামতে পারেন। রানীগঞ্জ থেকে বাস বা অটোতে 35 কিলোমিটার পথ কভার করে পৌঁছে যাওয়া যায় এই বিহারীনাথ। আর আসানসোল থেকে রিভার সাইড হয়ে নদী পেরিয়েও আসতে পারেন বা মধুকুণ্ডা হয়ে ঘুরেও আসতে পারেন। আর নিয়ারেস্ট রেল স্টেশন হলো এই মধুকুণ্ডায়।
তবে দামোদর নদীর ওপর এই সাঁকো বর্ষাকালে খুলে দেওয়া হয়। বাকি শীতকাল, গ্রীষ্মকাল ও বসন্তকালে এই সাঁকো থাকে। এর একদিকে বাঁকুড়া আর একদিকে আসানসোলের বার্নপুর। আর থাকার ব্যবস্থা এখানে অনেক রয়েছে, হোটেল, লজ, মন্দির থেকে একদম সামনেই বলা চলে। মাত্র 2-3 মিনিটের হাঁটা পথেই এই হোটেল বা লজ থেকে পৌঁছে যাওয়া যায় মন্দির। আর এখানের বেস্ট অপশন বিহারীনাথ ইকো ট্যুরিজম, বলা চলে একেবারে স্টার প্রপার্টিজ উইথ অল টাইপস অফ অ্যামেনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস। অনলাইনেই বুক করে নেওয়া যায় এই বিহারীনাথ ইকো ট্যুরিজমের রুম। কটেজ রয়েছে, ডাবল বেডরুম রয়েছে, 4 বেডরুম রয়েছে। আপনারা নিজেদের পছন্দের মতন রুম বুক করে নিতে পারেন। এই বিহারীনাথ পাহাড়ে সরকারি বন দপ্তরের অধীনে ট্রেকিং রুটও রয়েছে। হাতে সময় থাকলে লোকাল গাইড নিয়ে হেঁটে দেখতেই পারেন এই পথে। পাহাড়, নদী ও শালের জঙ্গলে ঘেরা বিহারীনাথ পাহাড় একবার ঘুরে আসতেই পারেন। গ্রাম বাংলার গন্ধ নিতে আর শহরের ব্যস্ততা কোলাহল থেকে একটু রিফ্রেশ হতে চলে আসুন বিহারীনাথ। 2 রাত্রি 3 দিনের একটা ছোট্ট উইকেন্ডে প্ল্যান করে বিহারীনাথকে কেন্দ্র করে সাথে দেখে নিন জয়চণ্ডী পাহাড়, বরন্তী, মাইথন ড্যাম, গড়পঞ্চকোট, পাঞ্চেত। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।